মনোয়ারা বেগম এই রাজীব কাউন্টারের মালিক। আমি আমার স্বামী আজ 14 বছর চলতেছে, মারা গেছে। আমার স্বামী মারা যাওয়ার পরের দিনে আমার বড় ছেলে মনির হোসেন মনির ছাতির উপরে চড়ে গলা টিপে বাড়ি ফেলাইছিল। তখন সবাই আমাকে বাসায়, ওই আমার ভাস্তি ছিল, ভাস্তি, তারপর পাগল ছেলেটা, ওই ছেলেটাকে পাড়াপাড়ি করে ছাড়ায়। হ্যাঁ, এই তো মাছ শুরু হলো আমার জীবনে। আমার সন্তানরা মারতে 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 প্রত্যেক দিনই মারে। আমার যে 20 শতাংশ জায়গা আমার নামে ছিল, ওরা মারতে মারতে মাইরা 16 শতাংশ জায়গা লিখে দিচ্ছে। হ্যাঁ, 16 শতাংশ জায়গা লিখে দিচ্ছে। অত্যাচার করতেছে, মারতেছে। হ্যাঁ, একবারে ব্যাংকে আমার 1 কোটি টাকা ছিল। হ্যাঁ, এগুলি বড় ছেলে। হ্যাঁ, হিরোইন, মদ, গাঞ্জা খেয়ে সারা শহরে হুর হাঙ্গাম করে দিন কষ্টিল অনেক টাকা। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। পরে আমার থেকে ব্যাংকের থেকে 10 লক্ষ টাকা আমি ওকে তুলে দিছি। হ্যাঁ, এই উত্তরা ব্যাংক থেকে। হ্যাঁ, আজকে 13 বছর আগে শুরু করছি। এখন আমার যে একটা মেয়ে আছে, সে উকিল মানে অ্যাডভোকেট মাহমুদা আক্তার স্বপ্না, এই বছর APB হয়েছে। ও আমাকে ওই 3 বছর মানে ও প্রত্যেক দিনই মারছে, ও মারছে, আর স্বামী সহ ধরে মারছে। তারপরে আমি অনুকে আছে না, ওই যে সমাজসেবা অফিস, স্বপনের অফিস আসলো না, রহনে ওই হারামিরে বলছিলাম যে তুমি কি করো। ও আমার কাছ থেকে টাকা দিতে, পয়সা দিতে। তারপরে করিমুখলে ডাকছে, ডাইকে বিচার করতে গেছে। হ্যাঁ, ওই আমার মেয়ে অভিনয় করলো কি, যায় বাথরুমে ঢুকলো, আমি ফার্স্ট লোড কিনবো, আর এত অশ্লীল কথাবার্তা বললো। ওই ওগরে বললো কি যে জানেন আমার মা কিরম অসভ্য, আমার ঘরে ঢুইকে, আমি স্বামী নিয়ে শুয়ে থাকি, আমার ঘরে ঢুইকে পরে করিমুকুল বললো, ঠিক সবটা তুমি এই কথা বললো না। তারপরে ওরা ওই গেল বাথরুমে যায়, ফার্স্ট লোড কিবার গেল। তখন ওরা কি করবো, ওগুলো ব্ল্যাকমেল করলো। হ্যাঁ, আমারে বাসায় পাঠাই দিয়ে সাইডে ওরা কি করলো জানি না, ওদের কত টাকা দিচ্ছে জানি না। ওরা এসে বসতে আমার ছবি নিয়ে ক্যামেরা নিয়ে গেছিল। হ্যাঁ, ওই স্বপন শয়তান ওই উকিলে আমার কাছ থেকে 6,000 টাকা দিছে। আবার ও কত দিছে জানি না। হ্যাঁ, আর কিচ্ছু করে নাই, বুঝছ, ওরা কিছু করে নাই। যাই হোক, এখন তারপরে কত হাজারবার যে আমার গায়ে হাত তুলছে। বড় ছেলে, ছোট ছেলের বউ, তারপরে মেয়ে জামাই, সবাই হাত তুলছে। বলছে মিলে কাঠ আছে না, ওটা দিয়ে বাইরেছে, ঘুষি বাইরে ফুলে এলাইছিল। তারপরে আমি ওই বাকি বিলারে জানাইছি। তারপরে আকাশ উকিলের কাছে গেছি। হ্যাঁ, আমার বড় ছেলে সব যায় না টাইনা সাইরে। হ্যাঁ, কিছুই করলো না, বুঝছেন, কিছুই করলো না। আমার বাসায় নিয়ে আরো 2 মারলো, মাইরা বন্ধ করে দিল। এই যে মার শুরু করছে,
আমারে প্রত্যেক দিনই মারে, আমারে খাবার দেয় না। হ্যাঁ, আমারে গায়ে সেদিন রাজীব কাউন্টারে টাইনা শাস্ত্রায় নিয়ে ওই হোটেল থেকে থালিয়ে না আমার হাত দিয়ে কয় যে আমার মায়ের ভিক্ষা দেন গো, ভিক্ষা দেন। তারপরে আমারে ও চলে গেল, ছোট ছেলে আইসে ওখানে দইটা ফেলাইলো, মার এমন মারলো। আল্লাহ গো, কি করবো, কই যাবো, পরে মার খায় কই যাবো। আল্লাহ যেন যাই আর মাইসে ধরে ছুটে আমার জায়গা দেয় না। হ্যাঁ, সবার এই হুমকি দেয় যে এই বেশি জায়গা দিবি তারে একবারে তার জীবন জেলের ভিতরে কাটবো, তারে এমন কেস দিব, হ্যাঁ, তার আর উদ্ধার পাবো না। মেয়ে, আমার ছেলে, ওরা বলতেছে আল্লাহ গো। তারপরে এখনো করতেই আছে। আজকে 1 বছর ধরে অবকাঠামোর আমি 3.5 লক্ষ টাকা পেলাম। উনি তুলল, হ্যাঁ উনি জমাইলো। বড় ছেলে চেক আটকায় ওদের মেয়েরে দিলাম 20,000, ছোট ছেলে দিলাম 20,000, কিন্তু আমার পাগলের চিকিৎসা করবার দিল না। ওই কি অশ্লীল ভাষায় কয় জানেন, বলে কি এই তোর এত, কিভাবে বলবো আমি, বলবার পাইনি। আমার ছেলে কয় তোর যদি এত ইটাকে যায় আমার সঙ্গে মারা দেখা। আল্লাহ ওরে কি করবো, আমাকে না ওই ব্যাংকে সে কাটকে এবার করে চিঠি মারে, এবার করে মারে মাইরে চেকের টাকা সব নিয়ে নিচ্ছে। 2.5 লক্ষ টাকা বড় ছেলে নিয়ে নিচ্ছে, মাত্র 20,000 টাকা আছে চেক বই নিয়েছি। ওই উত্তরা ব্যাংকে সমস্ত সিসিটিভি ফুটেজে আছে যে আমার ছেলে এই টাকা উঠায় আনছে, বুঝছেন তো। কি বলবো, কয়টা বলবো, কত মায়ের আমাকে দিছে। আমি সব দুয়ারে গেছি, কেউ আমার সাহায্য করে নাই, কেউ না। সবাই ভয় পায়। আমার বাপের বাড়ি সেদিন আমাকে মাইরে ফাইরে চিরে হাইরে, হ্যাঁ, ওখান থেকে বের হয়ে কোনো মতে গেছি ইয়ানো অফিস, ম্যাডামের কাছে। ইয়ানো অফিসে আমাকে আবার বলতেছে যে একটু বসেন, আমি কথা শুনতেছি। খালি বোধহয় করে আমার এই গর্তিগুলি দেখাইছি। তো এর মধ্যে কে জানি কল দিচ্ছে, 3 জন যায় আসছে, বুঝছেন। আমি জানি যে ইয়ানো আফা করে মিট করে ওদের হাতে তুলে দেব। এখন তুলে দিলে ওরা আইনে তালা মাইরে আমার 4 হাতটাও বাঁধে, হ্যাঁ, আবার মারবো। হ্যাঁ, ওই 10 বালতি পানি আছে রাজীব কাউন্টার থেকে না, শেষ চাই ওনাদের শেষ চাই নিয়ে যায় ঘরের সামনে 10 বালতি পানি টানছে, আবার 10 বালতি। ওখানে দাঁড়ায় ওই কাউন্টারে নিয়ে ছেলেটা দেখছে, কেউ আসতে পারে না, কাউরে আসতে দেয় না, বলে কি ঘর তালা মারে। আর বলে আবার আইতে না ঘর নিয়ে 5 বালতি পানি বিছানা ডালছে। ওই বিছানায় আমার সারা রাত বাঁধতে বেলায় দিতে, আমার খাবারও দেয় নাই। কত চিৎকির পারছি, তোর চিৎকির কেউ শুনবো না, এমন বাবার বেটা নাই যে আমগরে নাই, বুঝছা। কি করবো, পরে সকালে ওই খাবার নিয়ে গেছে না, আমি ওরে লাগাই দিয়ে আবার ওর বউ পাগল করে ওর বইরে লাগাই দিয়ে দৌড় মেরে ওই কুষ্টার উঠছি। আমি উঠছি, ওই ওর বোন মোবাইল করছে, ওই উকিল স্বপ্না, ও 2 জনে দৌড় হয়ে যায় কুষ্টার উঠতে, আমার নামে আনবে।
তো যেখানেই যাচ্ছি সেখান থেকে আইনা আইনা আমার মারতাছে, এমন ভাবে বেড়া নাই যে তোর রক্ষা করে। আমি এপিবি, আমি উকিল, হ্যাঁ তোরে মারমু, মাই দে লবণ বই দে, তোর কাছ থেকে সিগনেচার নিম। আর তোরে এখন মাই দে ওই থানায় 50 লক্ষ টাকা দিব, তোর কেস ক্লোজ, বুঝছ? তোর কেস ক্লোজ, 50 লক্ষ টাকা দিব, তোরে মাইরি খেলাম, তোরে আর বাঁচা রাখবো না। আমারে মারলে ওই যে 5 কোটি টাকার জায়গা আছে ওই রাজীব কাউন্টারে মনোয়ারা মার্কেট আমার নামে আছে, আর ডাকপাড়া আরো 10 শতাংশ আছে। 5 কোটি টাকা ওরা মালিক হবো, বুঝছ? 5 কোটি টাকা ওরা মালিক হবো। কিন্তু বাবা না, আমি আমার একটা পাগল ছেলে আছে, ওরা কিচ্ছু দিতে পারে। আর বাপের সম্পত্তি ওরা 2 ভাইয়ে নিতে গা, ওর জমি, ওর একবার কাছে 8 শতাংশ, আরেক বাড়ির কাছে 8 শতাংশ ওর জমি। আমার কাছে 20 শতাংশ জমি রেখে গেছে, কইছে যে পাগলের এটা তুমি দিবা। কিন্তু ওরা টর্চার করে মাইরে আমারে নিয়ে নিয়ে সব সম্পত্তি নিতে গা, 16 শতাংশ ব্যক্তি নিতে গা, মাত্র ওই 4 শতাংশ জায়গা আছে। হ্যাঁ, এইটা বিক্রি করে কইছি যে আমি তোদের দিব না, এটা সই দাও, সই দাও, সই দাও, লিখে দাও, লিখে দাও। হ্যাঁ, আমি মার্কেট করছি, মার্কেটও বড় ছেলে দোকান করতেছে, ওই মেয়ে আমি চেম্বার করবো। হ্যাঁ, পাগল খাইতেছে, তোরে তো অসুবিধা না থেকে খাওয়াইতেছি, তোমরা খাইতেছে, হারা দুনিয়া ঘুরতেছে, আমার চিকিৎসাও করাবার দেয় না, বুঝছেন? আমার টাকা সব ওরা আত্মসাৎ করলো। হ্যাঁ, 10 ভরি গয়না বেচে, তারপরে 10 ভরি গয়না বেচে ছোট ছেলেরে বিয়েছি করাইছি স্ট্যাম্পুর থেকে। হ্যাঁ, ওই ঢাকা শহর বাসা ভাড়া থাইকে পড়াইছি। ওই ছেলে বিয়ে করে যেদিন বিয়ে করছে সেদিন থেকে আমার মারতেছে, ওর বইয়ে মারছে, ওর হৌরে মারছে, ওর হৌরি মারছে। ওই শাহপুরে সবাই জানে, স্টেশনের মধ্যে ব্যবসার মারছে তৈরি। হ্যাঁ, ওই ওর নাম হইতেছে রাজু, ওই শাহপুর বাড়ি। হ্যাঁ, আমি আর কত অত্যাচার করলাম, আল্লাহর কাছে খালি কইতেছি, হে আল্লাহ আমার একটু বাঁচায় রাখো, আমি ওই পাগলটারে একটু স্থায়ী করে দিয়ে যাই। আজকে ভিক্ষা চায়া চায়া খাইতেছে, কালকে আমি মরে গেলে তোরে ভিক্ষাও কেউ দিব না। আরে বাবা, পাগলের কয় ওর কারা বিয়ে দিব, ওর বউ কারা পালবো, ওর সন্তান কারা পালবো, ওরা কর তোর পালন রাখবো না। আমার যে জমিন আছে ওইটা 1.5 কোটি টাকা দাম হবো, কইছি যে ওইটা বেচছে ওরে 1 কোটি টাকা ব্যাংক দিয়ে ওরে সুস্থ করে বিয়ে করাই দিব, আর 0.5 কোটি টাকা দিয়ে আমি একটা মাদ্রাসা দিব, একটা মসজিদ দিব, গরিবের দান করবো। হ্যাঁ, না ওরা করা দিব না, ওরা করতে দিব না। কই তুই কোনো বইয়ে থাকবি, আমারে বাইতে এরকম করে বাঁধবে, ঠেক বাঁধবে, বাঁধতে করো ভালাই তো। হ্যাঁ, খাবার দেয় না, আমি ডায়াবেটিস রোগীর মানুষ, কি করবো? আপনি কি চান এখন কাছে? আপনি কি চান? খাবার দেয় না, আমি চাই বাবা তোমরা আমার সম্পত্তিটা যেন বেচছে। হ্যাঁ, আমি ওই পাগল দিলে আর ওই মসজিদ মাদ্রাসা দেব। হ্যাঁ, ওই সম্পত্তি ওই বড় পোলায় দোকান করে বসেছে, বলে কি এই এই 14 মধ্যে তুই আসতে পারবি না, এখানে এমন ভাবে বেড়া নাই যে এই জমি নেয়। ওই ছোট ছেলের কাছে 8 শতাংশ, বড় ছেলের কাছে ওর জমি 8 শতাংশ, আমার জমিও ছোট ছেলে বড় ছেলে, ছোট ছেলের 8 শতাংশ দিছি, মেয়ের 4 শতাংশ দিছি, বড় ছেলের 4 শতাংশ দিছি, 20 শতাংশের মধ্যে, বুঝছ? এখন আপনি কি চাইতেছেন বলেন তো? এখন আপনার দাবি কি? আমার এখন দাবি বাবা, তোমরা আমারে ওই জমিটা বেচার ব্যবস্থা করে দাও, আর আমার সুস্থ জীবন দাও। হ্যাঁ, ওদের
জেলে তুলো। আমি চাই ওদের শাস্তি, আমার এদের শাস্তি দিল জীবনটা ভরাই। আজকে 14টা বছর ধরে দিতে, আমি আর পারতেছি না। আমি কত সাংবাদিকের কাছে গেছি, বলছি আপনার মঞ্জুরে। আমরা খুব সুখী এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবার। আমার বাবা আমাদেরকে অত্যন্ত ভালোবাসতেন এবং আমার বাবা আমাদেরকেও যতটুকু ভালোবাসতেন আমার মাকেও ততটুকুই ভালোবাসতেন। আর এই ভালোবাসা অক্ষুণ্ণ রাখার জন্য আমরা আমার পিতা মারা যাওয়ার পর দীর্ঘদিন যাবৎ মাকে নিয়ে খুব সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতেছিলাম। কিন্তু আমার পিতা মারা যাওয়ার পর আমার মার কিছু মানসিক সমস্যা দেখা দেয় এবং তার এক জায়গায় বিয়ে যেতেই রাখি। আমার আব্বা আমার মাকে অত্যন্ত ভালোবেসে 20% জায়গা দিয়েছিলেন এবং সেই জায়গাটা আমার বাবার জীবিত থাকা অবস্থায় আমাকে 400% জায়গা দেয়। আর আমার বাবা মৃত্যুর পর আমার মা নিজে সজ্ঞানে স্বইচ্ছায় এবং ভালোবেসে অত্যন্ত ভালোবাসেন তিনি আমাদেরকে। তিনি মুখে যত কথাই বলুক কিন্তু সে আমাদেরকে ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারে না, এটাই বাস্তব, এটাই। এবং প্রত্যেক মা এবং সন্তানের সঙ্গে এই সম্পর্কই জগতে থাকে, এটাই খুব স্বাভাবিক। উনি ওনার পরবর্তীতে যে 16% টাকা তার 2 ছেলেকে দেয়, বড় ছেলে এবং ছোট ছেলেকে দেয়। আমাদের এতে কারো আমাদের ভাই বোনদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো মতনৈক্য নাই। ইদানিংকালে আম্মা প্রত্যেক বছরই ওনার একটা বিশেষ সময়ে কিছুদিনের জন্য মানসিক বেড়ে যায়। ওনার যে ওনার আচরণের কিছু পরিবর্তন, অশালীনতা বা উদ্ধতপনা অথবা বা সে যদি একটু ডেসপারেট হয়ে যায়, সেটা আমরা দীর্ঘদিন যাবৎ ধৈর্য ধরে সহ্য করে আসছি। এখন সমস্যাটা হচ্ছে যে আম্মার যে সমস্যাটা ইদানিং বাড়ছে, তার জন্য আমরা যথেষ্টভাবে সামাজিকভাবে, পারিবারিকভাবে, আত্মীয় স্বজনের মাধ্যমে এবং আমাদের যে পরিচিত জন আছে সবার মাধ্যমে তাকে কাছে ডাইকা বসানোর চেষ্টা করেছি এবং সে কি বলতে চায়, তার চাহিদাটা কি বা সে কি আসলে কি চায়, এটা আমরা জানার চেষ্টা করেছি। কিন্তু সে আমাদের কাছে ধরা দেয় নাই এবং সে বিগত 6 থেকে 8 দিন আগে আমার ভাইয়ের বাসায় সে নিজের শরীরে নিজেই আপনার গ্লাস দিয়ে একটা ক্ষত তৈরি করছে। পরে আমরা বাসায় নিয়ে এসে ওনাকে সেবা যত্ন করলাম, ওইখানে আর কি ট্রিটমেন্টের ব্যবস্থা করলাম। হঠাৎ করে উনি আবার বের হয়ে যায়। আমাদের থানা নির্বাহী কর্মকর্তা ইউনো ম্যাডামের কাছে যান, আমাকে কোর্ট থেকে ডাইকে আনা হয়। তারপরে ইউনো ম্যাডাম বলেন যে আন্টি আপনাকে আমি একটা বৃদ্ধাশ্রমে দিয়ে দেই, আপনি যেহেতু ছেলে মেয়েদের সাথে বনিবনা হচ্ছে না। তখন উনি বলে যে না, আমি বৃদ্ধাশ্রমে যাব না, বৃদ্ধাশ্রমের পরিবেশ ভালো না, খাওয়া দাওয়া ভালো না, আমি থাকতে পারবো না। তখন ইউনো ম্যাডাম ওনাকে বোঝান যে তাহলে কি করবেন। তখন উনি বলেন যে তাহলে আমাকে একটা মামলা লিখে দেন। তো ইউনো ম্যাডাম বলেন যে আন্টি আমি তো মামলা লিখতে পারি না, আমি কীভাবে মামলা লিখব, আপনি বরঞ্চ আপনার ছেলে মেয়েদের সাথেই চলে যান। তারা আমার কাছে কথা দিল এই বিষয়টা আমি অবজারভেশনে রাখবো, আপনি তাদের সাথে যান। উনি ওখান থেকে বের হয়ে আসে বিগত 3 দিন আগে একটা ভিডিও কনফারেন্স করেন। আমার বক্তব্য হচ্ছে, আমি মেয়ে হিসেবে আমার মা 4টা সন্তানের জন্ম দিয়েছে। একটা গর্ভধারিণী মায়ের 10 মাস গর্ভ যন্ত্রণা এবং প্রসব যন্ত্রণা, এটা আমি একটা মেয়ে হয়ে যদি না বুঝি তাহলে পৃথিবীর কেউ বুঝবে না। উনি 4টা সন্তান জন্ম দিয়েছেন, ওনার 4টা গর্ভ যন্ত্রণা, আর আমি 2টা সন্তান জন্ম দিয়ে তো আমি সামান্য কিঞ্চিত পরিমাণ হলেও আমার মায়ের কষ্ট, দুঃখ, যন্ত্রণা বুঝতে পারি। আমাদের সবার কাছে এটাই নিবেদন হচ্ছে যে আমাদের মাকে আমরা এত ভালোবাসি যে আজকে আমার 14 নিয়ে এইভাবে যন্ত্রণায় ভুগতেছি, কিন্তু আমরা মুখ ফুটে সমাজের কাছে বলতে পারি নাই। যেহেতু সে স্বইচ্ছায় সমাজের কাছে এই বিষয়গুলো উপস্থাপন করেছে, আমি একজন শিক্ষিত মানুষ হিসেবে মনে করতাম যে আমার ঘরের যন্ত্রণা, আমার ঘরের লজ্জা যদি আমি বাইরে সমাজে উপস্থাপন করি তাহলে কিন্তু সেটা ঘুরে ফিরে আমার উপরই দায়ভার পড়বে। কিন্তু এখন যেহেতু ঘুরে ফিরে দায়ভার আমাদের উপরে আসছে, আমার বক্তব্য হচ্ছে আমার মা যেখানে যেভাবে থাকতে চায়, আমাদের সাথে থাকতে চাইলে আমি তার দায়িত্ব নিব। আমার ভাইরা যদি বলে যে তারা টাকা পয়সা দিবে
তুমি দায়িত্ব নাও, আমি নিব। আমার বড় ভাই যদি ইচ্ছা করে যে না আমি দায়িত্ব নিব, আমরা সম্পূর্ণ তার দায়িত্ব নিতে প্রস্তুত আছি। তো ওনার যে মানসিক সমস্যা এবং ও বিকারগ্রস্ততা, এটা কিন্তু আমাদেরকে সামাজিকভাবে এবং আমাদের কর্মস্থলে, তারপর পারিবারিকভাবে সব দিক থেকে আমাদেরকে মানে একদম নিচের দিকে নামাইতেছে। আপনার কোরআনে কিন্তু বিধান আছে, বা আমরা হাদিস কোরআনে শুনি যে কি আখিরাতে পিতা মাতাকে চিনবে না, সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না। কিন্তু আজকে আমি আমার এই পর্যায়ে এসে আমি উপলব্ধি করতেছি যে আমি তো এই দুনিয়াতে এই পরিস্থিতির শিকার হয়ে গেছি। এরপরে আবার একটা কথাও আছে সনাতন ধর্মে যে কুসন্তান যদিও হয় কুমাতা কদাপি নয়, কিন্তু আমাদের মাতা সম্পর্কে তো আমরা বলতে পারবো না যে উনি আসলে কুমাতা। উনি আসলে দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগতেছে এবং আমাদেরকে পারিবারিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতেছে। আমার আপনাদের সবার কাছে এটাই নিবেদন, যদি এমন কোনো বিধান থাকে বা এমন কোনো সমাজ থাকে বা আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ যে রাষ্ট্র ক্ষমতাধর আছে উনিও যদি আইসা আমাদের মা সম্পর্কে আমাদেরকে দিয়ে একটা ব্যবস্থা করে দেয়, শান্তিপূর্ণ সমাধান দেয়, তাতে আমরা রাজি আছি, আমরা প্রস্তুত আছি, আমরা যে কোনো সমাধানেই আমরা রাজি। আমার নাম মোহাম্মদ মনির হোসেন, বজরাপুর রাজীব কাউন্টারের সামনে বাসা। আমার মা মোহাম্মদ মনোয়ারা বেগম কিছুদিন যাবৎ মানসিকভাবে বিকারগ্রস্ত, উল্টাপাল্টা কার্যক্রম করতেছেন, বিধায় আমরাও সামাজিকভাবে বিভিন্ন জায়গায় হেয় প্রতিপন্ন হচ্ছি। আমি ওনাকে যথাসাধ্য আমার সাধ্যমতো চেষ্টা করছি সেবা শুশ্রূষা করা, ওনার থাকার ব্যবস্থা করার, সব কিছুই করেছি। কিন্তু সামহাও ওনার মাথায় একটা জিনিস ঢুকে গেছে যে উনি সব কিছু বিক্রি করে দিয়ে ব্যাংকে টাকা রাখবেন, ওই টাকা দিয়ে উনি চলবেন। আমরা পারিবারিকভাবে ওনাকে বোঝানোর চেষ্টা করছি। ওনার যে ভাইয়ের ছেলেরা, ভাতিজারা, ওনারাও বুঝাইছে। কিন্তু কিছুদিন যাবৎ ওনার এই এখন মেন্টালিটিটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে চলে গেছে। উনি ঘরের জিনিসপত্র সব ভেঙে ফেলতেছে। আমি এই ঘরে ওনাকে থাকার ব্যবস্থা করছি, একটা বাথরুম সহ, টিভি সহ, টিভি ভেঙে ফেলছে, টিভি আলমারি সব কিছু ভেঙে নিজের গায়ে নিজেই কেটে ফেলছে। কেটে ইউএনও ম্যাডামের কাছে যে আমাদের নামে নালিশ করতেছে। ইউএনও ম্যাডাম ওনার সমাধান দিতে পারেন না, উনি ওনাকে যথেষ্ট বুঝাইছেন। অতপর উনি কে বা কারো বুদ্ধিতেই হোক বা নিজের জ্ঞানেই হোক বা প্রচার মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার করতেছে আমাদের নামে, যেটা আসলে সম্পূর্ণ মিথ্যা বানোয়া। আমরা সর্বতোভাবে ওনাকে সেবা শুশ্রূষা করা এবং সর্বোত্তম সেবাতে থাকার, খাওয়ার ব্যবস্থা, চিকিৎসা সব কিছুই করতেছে। আল্লাহ মাহবুদ ভালো জানেন, আল্লাহ পাক আমাদের কপালে কি রাখছেন, আমরা সন্তান হিসেবে ওনাকে ত্রুটি করি। তো আপনারা যারা সংবাদকর্মী ভাইরা আছেন, ওনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে যথাযথ তথ্য সংগ্রহ করে বা সত্যতা যাচাই করে একটা নিউজ প্রচার করলে সেটা ভালো হয়। উনি হয়তো আপনাদের কাছে একটা আবেদন করছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আগে জানুন প্রকৃত ঘটনা কি। আমাদের এখানে আশেপাশে খোঁজ নিলে আসলে বুঝতে পারেন ওনার চলাফেরা একটু মানসিক ভারসাম্য বা উল্টাপাল্টা আছে।